ওকে, কারেন্ট চলে গিয়েছিল, সময় লাগবে, সরি তোমাদের। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা যে 30 cos থিটা এর মান, সরি মানে উপরের দিকে যে দুটো ফোর্স আছে আর এবং 30 sin থিটা, এটা হচ্ছে গিয়ে কি ডাব্লু বা ডাব্লু দ্বারা কি হবে ব্যালেন্স হবে, কারণ উপরের দিকে দুইটা ফোর্স নিচের দিকে একটা ফোর্স, এরা একে অপরে ব্যালেন্স হয়ে যাবে। আর ডান দিকে যে 30 cos থিটা আছে এটা কি করবে, এই ঘর্ষণ বলকে অতিক্রম করা বা ব্যালেন্স করার চেষ্টা করবে। ওকে, তো এখন আমরা লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি যে এফ এস ইকুয়ালস টু কত, মিউ এস ইন্টু আর। ঠিক আছে, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা আমরা আগে থেকেই জেনে আছি বা জানি আমরা। এবং আমরা এটা লিখতে পারি যে এফ যেহেতু বস্তুটি সমবেগে চলাফেরা করবে, তাহলে ডান দিকে 30 cos থিটা এটা হবে কি এফ এস এর সমান হবে। তাহলে এফ এস ইকুয়াল টু লিখতে পারি আমরা 30 cos থিটা, 30 cos থিটা লিখতে পারি। ওকে, এখন এফ এস এর মান হচ্ছে মিউ এস ইন্টু আর, তো আমরা লিখে ফেলি মিউ এস ইন্টু আর, এখানে হচ্ছে গিয়ে কত 30 cos থিটা। ওকে, এটাকে আমরা লিখে ফেলি 2 নং সমীকরণ। এই আমাদের চলে আসলো, দুইটা সমীকরণ চলে আসলো। আবার আমরা লিখতে পারি দেখো কিভাবে, যে উপরের দিকে যে দুইটা ফোর্স এটা হচ্ছে ডাব্লু দ্বারা ব্যালেন্স হবে। তাহলে এভাবে লিখতে পারি আমরা আর প্লাস 30 সাইন থিটা ইকুয়ালস টু কত 8g। 8g কত কোত্থেকে আসলো, ডাব্লু দ্বারা ব্যালেন্স হয়েছে, এইভাবে আমরা লিখতে পারলাম। তাহলে আর এর মান কত আসলো, আর এর মান আসলো 8g থেকে আমরা বাদ দিব কত 30 সাইন থিটা আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 3। এখন আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। দেখি ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 2 এবং 3 হতে আমরা কি দেখতে পাই, মিউ এস এর জায়গায় মিউ এস আছে, আর এর বদলে আমরা লিখতে পারি কত 8g মাইনাস 30 সাইন থিটা, আর এখানে আছে কত 30 cos থিটা লিখতে পারি আমরা। এবার আমরা সবার মান একে একে বসিয়ে দিই। মিউ এস এর মান হচ্ছে গিয়ে কত 0.3 ছিল। ওকে, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল মিউ এস এর মান হচ্ছে 0.3, এটা কোশ্চেনে দেওয়া ছিল। এখন আমরা যদি মিউ এস এর মান জি এর মান বসায় দেই, তাহলে আমাদের ফাইনালি সমীকরণটা এরকম আসবে যে 0.3 গুণ 8 গুণ 9.8, এটা আসছে 23.52, এটা আসছে 23.52 বিয়োগ মিউ এর সাথে 30 গুণ করে দাও, 0.3 এর সাথে আমরা যদি 30 গুণ করে দিই এটা আসবে 9, এটা আসবে 9 সাইন থিটা, আর এখানে আছে গিয়ে কত 30 cos থিটা। ওকে, এবার নেক্সট লাইনে আমরা সবাইকে 30 দিয়ে ভাগ করে দেই সবাইকে, তাহলে 23.52 কে আমরা যদি 30 দিয়ে ভাগ করে দেই তাহলে এটা আসবে 0.784, এটা আসবে 0.784 বিয়োগ এটাকে 30 দিয়ে ভাগ করে দিলে এটা হবে 9 ভাগ 30, এটা হবে 0.3 সাইন থিটা, আর এখানে হবে গিয়ে কত কস থিটা। বুঝা গেছে? এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব, এই পক্ষকে বর্গ করে দিব সমান সমান এই পক্ষ আছে, তাহলে এটা হবে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙবে। a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে এটা আসবে কি কত 0.614 বিয়োগ, কারণ এটাকে a মাইনাস বি হোল স্কয়ার আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 2 ইন্টু 0.784 ইন্টু 0.3, এটা আসছে হচ্ছে আমাদের 0.747, 0.47 সাইন থিটা আসে, আর এখানে আসে 0.3 কে স্কোয়ার করলে এটা আসে 0.09 প্লাস 0.09, এটা আসে সাইন স্কোয়ার থিটা, আর এখানে আসে কি কস স্কোয়ার থিটা আসবে, এটাকে কস স্কোয়ার থিটা হবে। কস স্কোয়ার থিটাকে যদি আমি সাইনে নিয়ে যাই তাহলে কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বলো এই লাইন পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন আমি সাইন স্কয়ার থিটাকে যদি আমি বাম পাশে নিয়ে চলে আসি তাহলে এখানে 0.09 সাইন স্কয়ার থিটা থেকে 1 যোগ হয়ে যাবে, তাহলে আমরা শেষ পর্যন্ত লিখতে পারবো 1.09 সাইন স্কয়ার থিটা, আর এখানে যা আছে এটা তাই থাকবে, মাইনাস 0.47 এটা হবে সাইন থিটা সমান সমান, আর এই 1 এই পাশে চলে আসে 0.614 থেকে বাদ চলে যাবে, তাহলে আমরা বাদ দিয়ে দেই 0.614 বিয়োগ 1,
এটা বাদ দিলে হবে 0.386, এটা হবে গিয়ে -0.386। ওকে, 0.386 আসছে। এই হচ্ছে গিয়ে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আসছে, সমান সমান কি আসছে, 0 আসছে। এটা একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে লিখতে পারছি আমরা এটাকে দেখো তো কার সাথে কম্পেয়ার করা যায়। এটুকু বুঝছো তোমরা সবাই, এই 1 2 3 থেকে আমরা কিভাবে আসছি? আশা করি বুঝেছো। তো এখন আমরা গিয়ে এটাকে কি করবো, এটাকে সমাধান করব। এটাকে অনেকটা সমীকরণ সমাধান করা যায় কিভাবে, এটাকে সমাধান করা যায় ax² প্লাস bx প্লাস c, এই সমীকরণের সাথে এটাকে কম্পেয়ার করা যায়। কম্পেয়ার করলে আমরা যে সমীকরণ পড়েছিলাম, x এর যে সমীকরণ বা x এর মান নির্ণয়, ab প্লাস b রুট ওভার কত, b² মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, 2a। ওকে, এই আমরা সমীকরণ প্রকাশ করতে পারি, এভাবে প্রকাশ করতে পারি। বলতো a এর মান কত, a এর মান কত, a এর মান কত হবে বলতে পারো? 1.09। 1.09। আর বি এর মান কত, -0.447। সি এর মান -0.386। এটাকে আমরা সমাধান করব, অথবা ক্যালকুলেটরে ডিরেক্টলি তুমি সমাধান করতে পারো। আমি যদি ক্যালকুলেটরে ডিরেক্টলি সমাধান করে ফেলি, তাহলে এটাকে সমাধান করলে যেটা হবে, আমি একটু করে ডিরেক্টলি দেখাচ্ছি তোমাদের। 1.09 মাইনাস 0.47 মাইনাস 0.386, এটা সমাধান করলে শেষ পর্যন্ত সাইন থিটার দুইটা মান আসছে। একটা মান আসছে সাইন থিটা, এটা দুইটা মান আসছে। আমাদের এখানে এক্স এর বদলে কে আছে, এক্স, সরি, এই সাইন থিটার বদলে কে আছে, এক্স আছে। তাহলে আমাদের এক্স এর দুইটা মান আসবে সমীকরণ সমাধান করলে। সিমিলারলি আমাদের সাইন থিটা এর দুইটা মান আসে, একটা সাইন থিটা এর মান আসে 0.849, অথবা সাইন থিটা এর আরেকটা মান আসছে, আমরা এরকম করে আসছি না যে হয় অথবা, ওই রকমই আরেকটা মান আসছে -42, -0.42। এখন এটাকে যদি আমি সাইন ইনভার্স করি তাহলে কি হবে, এটাকে সাইন ইনভার্স 0.849, এটাকে সাইন ইনভার্স করলে হয় 58.10, 58.10 ডিগ্রি। অথবা এটাকে ইনভার্স করলে থিটা এর মান আসে সাইন ইনভার্স সাইন ইনভার্স -0.42, এটাকে করলে হয় 24। sin θ 1 sin θ 2 এভাবে লিখলে হয় না? হ্যাঁ হয়, θ1 এটাকে θ2 লিখো, তাহলে θ1 এর মান আসে 51.10, আর θ2 এর মান আসে -24.83 ডিগ্রি। ওকে, θ1 এবং θ মান দুইটা আসছে। এখন আমরা কোনটা নিব, দুইটাই নিব। এখন আমরা দুইটাই নিব। দুইটা নিব কিভাবে, মানে এটাকে আমি যে থিটা এর মান দুইটা পেলাম, এই দুইটা আমাকে, এটা দেখতে কি রকম, এটা আমাকে কি বোঝানো হচ্ছে, বা কিভাবে আমি বুঝতে পারছি যে দুইটার কাজ কি। খেয়াল করে দেখো, 58.10 ডিগ্রি, তার মানে কি, আমি যখন থিটা মান 58.10 ডিগ্রি হবে, তখন কত হবে, এই 30 নিউটন বলের মান অনুভূমিকের সাথে এটা হবে 58.10 ডিগ্রি। আর যখন -24 হবে, মাইনাস হলে কি হয়, ঘড়ির কাঁটার দিকে হয়, এটা হচ্ছে অনুভূমিক লাইন। তাহলে এই দিকে তুমি বল প্রয়োগ করছো, সেটা কত, 30 নিউটন বল প্রয়োগ করছো। এখানেও তুমি 30 নিউটন বল প্রয়োগ করলা। এখানে এই কোণের মান হচ্ছে গিয়ে 24.83 ডিগ্রি। বুঝতে পারছো, মানে এই 30 নিউটন বল বস্তু, 8 কেজি বস্তুটাকে তুমি যদি এদিক দিয়ে টেনে নিয়ে যাও, তবে বস্তুটা সমবেগে যাবে। অথবা তুমি যদি 30 নিউটন বল 24 ডিগ্রি কোণে তুমি যদি এটাকে ধাক্কা দাও, এই বরাবর বল প্রয়োগ করা মানে কি, তুমি ধাক্কা দিচ্ছ না, যদি ধাক্কা দাও তবেও বস্তুটা সমবেগে চলতে শুরু করবে। বুঝতে পেরেছো ঘটনা সবাই? না হলে আরেকবার বলো, আরেকবার বুঝিয়ে দিই, কিন্তু না বুঝে যাবা, মানে না বুঝে কনফিউশন রাখবা না।
সবাই ক্লিয়ার হয়েছে যে 58 ডিগ্রি মানে কি আর -24.83 মানে কি? তাহলে অ্যান্সারটা আমরা এইভাবে লিখব। উত্তর কিভাবে হবে? 58.10 ডিগ্রি কোণে টেনে নিয়ে যেতে হবে। টেনে নিয়ে গেলে অথবা 24 ডিগ্রি কোণে। অথবা 24 অথবা এভাবে লিখতে হবে, অনুভূমিকের সাথে 24.83 ডিগ্রি কোণে ধাক্কা দিলে। উত্তর দুইটাই আমরা নিতে পারি, দুইটাই হবে। লেখা হয়ে গেলে সবাই বলবা। হয়েছে লেখা? জি স্যার। ওকে, তোমার হইল। বাকিরা? ঠিক আছে, তাহলে আমরা মুছে দিচ্ছি। এভাবে ক্যালকুলেশনগুলো আমাদের করে ফেলতে হবে। ত্রিকোণমিতিও কাজে আসছে, আমাদের ফিজিক্সও কাজে আসছে, বীজগণিত, জ্যামিতি সবকিছুই একই ম্যাথে কাজে আসে। বলেছিলাম ম্যাথমেটিক্স ছাড়া ফিজিক্স করতে গেলে অনেক কঠিন, ম্যাথমেটিক্স আগে ভালো মতো জানতে হবে। ওকে, ওই ম্যাথটা আমরা সমাধান করতে পেরেছি। 5 নম্বর যে ম্যাথটা বলছে এটা আমি সমাধান তোমাদেরকে দিয়ে দেবো। সমাধানটা দেখলে বুঝতে পারবা যে কত সহজ একটা ম্যাথ আমরা করতে পারিনি। তো আমরা আজকে শুরু করব জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক এই বিষয়টা দেখবো, এবং এই বিষয়টা প্রথমে একটু আমাদের অনেক কিছু ভিজুয়ালাইজ করতে হবে, অনেক কিছু ইমাজিন করতে হবে, তা না হলে আমরা জড়তার ভ্রামক জিনিসটা সহজে বুঝতে পারবো না। ওকে, কি করব আমরা জড়তার ভ্রামক একটু দেখি। একটা বস্তু ধরে নাও, একটা প্লেট আছে তোমার হাতে, এই প্লেটকে তুমি যদি ভর কেন্দ্র মানে কেন্দ্র বরাবর প্লেট একটা যেহেতু বৃত্ত আকৃতি, তাহলে ওই বৃত্তের কেন্দ্রটাই হবে ওই প্লেটের ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র বরাবর যদি আমি প্লেটটাকে যদি ঘুরাইতে থাকি হাতের আঙুলে, তাহলে ওই বস্তু ওই প্লেটটা যখন ঘুরতে থাকবে তখন তার মধ্যে একটা গতি আছে। তো তাহলে বস্তুটা কি হবে বা প্লেটটা কি হবে, একটা গতিশক্তি অর্জন করবে। সেই গতিশক্তি আর কিছুই না, সেটা হচ্ছে কৌণিক গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি। তো কতটুকু কৌণিক শক্তিতে বস্তুটা ঘুরতে থাকবে সেটা আমরা একটু দেখি কি রকম হয়। আচ্ছা, তো আমরা এরকমই একটা প্লেট নিলাম, ঠিক আছে। এই প্লেটের ঠিক এটা হচ্ছে সেন্টার দিয়ে আমরা একটা লাইন কল্পনা করি, মনে করি এটা একটা অক্ষ, ঠিক আছে। এই অক্ষ বরাবর আমি এই প্লেটটা চারপাশে ঘুরছে, কত কত কৌণিক বেগে ঘুরতেছে, মনে করি এটা ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। এখন এই প্লেটটা তো অসংখ্য কোটি কোটি কণা নিয়ে গঠিত, তাহলে কোটি কোটি কণা নিয়ে গঠিত হলে আমরা কয়েকটা কণা বাছাই করে নেই। এইখানে একটা কণা নিলাম, এইখানে আরেকটা কণা নিলাম, আর এইখানে একটা কণা নিলাম। এই এই কণার ভর মনে করো m1, এই কণার ভর মনে করি আমরা m2, আর এই কণার ভর হচ্ছে গিয়ে m3। কেন্দ্র থেকে m1 ভর বিশিষ্ট কণাটি মনে করি আমরা r1 দূরত্বে আছে, কেন্দ্র থেকে m2 ভর বিশিষ্ট কণাটি r2 দূরত্বে আছে, আর কেন্দ্র থেকে m3 ভর বিশিষ্ট কণাটি r3 দূরত্বে আছে। ওকে, তাহলে প্রত্যেকটা কণার যদি আমরা গতিশক্তি ক্যালকুলেশন করতে পারি এবং প্রত্যেকটা কণার আলাদাভাবে গতিশক্তি ক্যালকুলেশন করে যদি আমরা যোগ করে দেই, তাহলে এই সম্পূর্ণ প্লেটটার গতিশক্তি আমরা পেয়ে যাব। ওকে, তাহলে m1 কণার বা m1 ভর বিশিষ্ট কণার গতিশক্তিটা আমরা ক্যালকুলেশন করে ফেলি, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেলি এখানে m1 কণার
গতিশক্তি কত হবে, এটাকে যদি আমি E1 বলে থাকি তাহলে এটা কত হবে, হাফ m1 v1 স্কয়ার। কারণ গতিশক্তির ফর্মুলা আমরা 9 10 এ পড়ে এসেছি হাফ m v স্কয়ার। তো যেহেতু m1 কণা তাহলে ওর গতিশক্তি কত হবে, হাফ m1 v1 স্কয়ার। কারণ এক একটা কণা এক একটা রৈখিক গতিতে ঘুরতে থাকবে, কিন্তু তাদের কৌণিক গতি একই রকমই হবে। ওকে, তাহলে m1 কণার হয়ে গেল। সিমিলারলি আমরা m2 কণার গতিশক্তি যদি ক্যালকুলেশন করতে চাই E2, সেটা কত হবে, হাফ m2 v2 স্কয়ার হবে। ওকে, এবং তৃতীয় কণার গতিশক্তি যদি আমি m3 কণার গতিশক্তি যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে E3 কত হবে, হাফ m3 v3 স্কয়ার হবে। এখন যেহেতু সবগুলা কণা আর দূরত্বে আছে, কেন্দ্র থেকে r1 r2 r3 ভিন্ন ভিন্ন দূরত্বে আছে, কিন্তু তাদের কৌণিক বেগ একই রকম। আমরা কিন্তু গতিবিদ্যা চ্যাপ্টারে রৈখিক গতি এবং রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক পড়ে এসেছিলাম। সেই সম্পর্কটা কি, v ইকুয়ালস টু কত, r ওমেগা। ওকে, এখানে তাহলে কি হবে, v1 এর বদলে হবে কি r1 ওমেগা 1, আর v2 এর বদলে কত হবে, r2 ওমেগা 2, v3 এর বদলে হবে r3 ওমেগা 3। কিন্তু সবগুলো কণা যেহেতু একই কৌণিক বেগে ঘুরতেছে তাহলে আমরা v1 এর বদলে v স্কয়ারের বদলে লিখতে পারি r স্কয়ার ওমেগা স্কয়ার। তো এইখানে আমরা লিখে ফেলি হাফ m1 r1 স্কয়ার ওমেগা স্কয়ার, কারণ সবাই একই কৌণিক বেগে ঘুরবে। তাহলে এখানে কত হবে, হাফ m2 r2 স্কয়ার ওমেগা স্কয়ার, আর এখানে হবে হাফ m3 r3 স্কয়ার ওমেগা স্কয়ার। এটা হচ্ছে কি প্রত্যেকটা আলাদা আলাদা কণার গতিশক্তি আমরা ক্যালকুলেশন করে ফেললাম, হাফ r m m1 r1 ওমেগা স্কয়ার। তাহলে ওই সমগ্র বস্তুর যদি আমরা গতিশক্তি ক্যালকুলেশন করি, সমগ্র বস্তুর গতিশক্তি যদি আমরা ক্যালকুলেশন করি সেটা যদি হয় ই এর বদলে কত হবে, E1, তারপর হবে E2, তারপর হবে আমাদের E3, এইভাবে করে এগিয়ে যাবে। তাহলে মোট গতিশক্তি যদি ই হয় তাহলে E1 এর বদলে আমি কি লিখতে পারি, হাফ m1 r1 ওমেগা স্কয়ার। কিন্তু খেয়াল করে দেখো E1 যেটা E1 E2 এবং E3 আছে সবার সাথে হাফ এবং ওমেগা স্কয়ারটা কমন আছে, তো সবার থেকে আমি হাফ আর ওমেগা স্কয়ার কমন নিয়ে নিলে বাকি থাকবে কত, m1 r1 স্কয়ার, এখানে হবে m2 r2 স্কয়ার, আর এখানে হবে m3 r3 স্কয়ার প্লাস ডট ডট করে এগিয়ে যাবে। ওকে, এখন এই যে ব্র্যাকেটটা লিখেছি আমরা, এটার বদলে নেক্সট লাইন লিখতে পারি ইকুয়ালস টু হাফ ওমেগা স্কয়ার, এটার বদলে লিখতে পারি সামেশন অফ m r স্কয়ার। সামেশন মানে যোগফল, যোগফল অফ m r স্কয়ার। এই যে যোগফল m r স্কয়ার আমরা লিখেছি, এইটাকে একটা সিম্বল দিয়ে প্রকাশ করেছে ম্যাথমেটিশিয়ানরা, যেখানে এটাকে i দিয়ে প্রকাশ করেছে, e ইকুয়ালস টু হাফ ওমেগা স্কয়ার ইন্টু i, এই পুরোটার বদলে i লিখেছে, বা e ইকুয়ালস টু কত হবে, হাফ i ওমেগা স্কয়ার। যেখানে আমরা একটা শর্ট যদি নোট লিখি, যেখানে i মানে হচ্ছে গিয়ে সামেশন অফ m r স্কয়ার, বা i এর বদলে আইটাকে আমরা বলছি এখানে জড়তার ভ্রামক। এখানে i কে বলা হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামককে আমরা কি বলতে পারবো, m r স্কয়ার ইন্টু সামেশন, মানে কি একটা কণা, mটা কিসের ভর বলো দেখি, একটা কণার ভর, এবং r মানে কি ওই কণাটা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে সেটা হচ্ছে r, স্কয়ার করে দিলে কয়টা কণা আছে সবগুলো কণাকে যোগ করে দিলে কি আসবে, ওই বস্তুর জড়তার ভ্রামকটা চলে আসবে। এখন যদি আমি এই মার্কারটাকে যদি চারপাশে আমার হাতের চারপাশে আঙুলের চারপাশে ঘুরাইতে চাই, তাহলে এই পেনটা কতগুলো কণা নিয়ে গঠিত, প্রত্যেকটা কণা আলাদা আলাদাভাবে ভর, এবং সে কেন্দ্র থেকে যেই বিন্দু সাপেক্ষে চারপাশে ঘুরবে ওই বিন্দু থেকে কত দূরত্বে আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি তাহলে আমরা আই পেয়ে যাব। ওকে, আচ্ছা, এখন জড়তার ভ্রামকের এককটা কি হবে, কেজি মিটার স্কয়ার। খেয়াল করে আমরা দেখি, আমরা যে লিখেছিলাম প্রথমে গতিশক্তি হাফ m v স্কয়ার,
হাফটা তো হাফ এম হচ্ছে ভর আর ভি হচ্ছে রৈখিক বেগ। এখানে খেয়াল করে দেখো এই এম ভি স্কোয়ার যেটা আমরা 9-10 যে গতি শক্তি পড়ে আসছিলাম, হাফ এম ভি স্কোয়ার, খেয়াল করে দেখো এখানে ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, ভি মানে হচ্ছে রৈখিক বেগ, হাফের বদলে হাফ আছে, এটাও গতি, এটা হচ্ছে কৌণিক গতিশক্তি আর এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। তাহলে এখানে আইটা এমটা কি আই এর সাথে কম্পারেবল, এম যদি হয় কোনো বস্তুর ভর তাহলে আই হচ্ছে গিয়ে কৌণিক ভর হিসেবে আমাদের এটাকে কম্পেয়ার করা হয়। ঠিক আছে, তো জড়তার ভ্রামকটা হচ্ছে গিয়ে কি একটা বস্তু তার ঘূর্ণন হচ্ছে কিন্তু সে যে জড় অবস্থায় আছে সেটাকে বলা হচ্ছে জড়তার ভ্রামক বলা হচ্ছে, যেটা হচ্ছে ভরের সাথে সমতুল্য। আই হচ্ছে গিয়ে কি ভরের সমতুল্য, ভরের সমতুল্য, এটা কিন্তু ভর না, এটাকে বলা হচ্ছে ভরের সমতুল্য বলা হচ্ছে আইকে, যেটা হচ্ছে জড়তার ভ্রামক আই হিসেবে বলা হয়ে থাকবে। তো জড়তার ভ্রামক হচ্ছে সামেশন অফ এম আর স্কয়ার। এখন এক একটা বস্তুর জন্য এই আই এর মান এক এক রকম হবে, একটা প্লেটের জন্য যেরকম হবে, একটা ফুটবলের জন্য আরেক রকম হবে, বা এই মার্কারটার জন্য আরেক রকম হবে, এই মার্কারটাকে আমি হাতের ঠিক মাঝখানে নিয়ে মার্কারটাকে চারপাশে ঘুরে তাহলে একরকম হবে, আর এই মার্কারটাকে আমি পুরোটাকেই ঘুরাই তাহলে জড়তার ভ্রামক হবে আরেক রকম। এক একটা শেপের জন্য বস্তুর জড়তার ভ্রামক হবে এক এক রকম। বুঝতে পেরেছি সবাই? কোনো কনফিউশন থাকলে বলো, আর না হলে আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো জড়তার ভ্রামক বেসিক্যালি হচ্ছে সামেশন অফ এম আর স্কয়ার, এটা হচ্ছে এভাবে আমরা ক্যালকুলেশন করব। আর যদি আমরা ইন্টিগ্রেশন করেও করতে পারি সেখানে আমরা কিভাবে করব সেটা একটু দেখে আসি। ওকে, তো এইখানে যে আমাদের ফাইনালি একটা ম্যাথ বা একটা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন এসেছিল সেটা যদি আমি আরেকবার লিখি, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের আসছিল কি গতিশক্তি বা কৌণিক গতিশক্তি। কৌণিক গতিশক্তি তাহলে কি আসছে, ই ইকুয়ালস টু কত আসছে, হাফ আই ওমেগা স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের কৌণিক গতিশক্তি। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা একটা নতুন এক্সাম্পল শিখবো। এক্সাম্পলটা হচ্ছে এরকম, বা একটা দেখি কি একটা নতুন ম্যাথ শিখি। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে একটা দেখতে কিরকম আয়তকার। এখন এই বস্তুর ভর হচ্ছে মনে করো এম, এই বস্তুকে আমি এখান থেকে একটা বল প্রয়োগ করলাম, তাহলে এই বস্তুটা মনে করো ভি বেগে চলতে শুরু করলো। ওকে, ভি বেগে চলতে শুরু করলো, ধাক্কা দেওয়ার পর সে ভি বেগে চলতে শুরু করলো। বলো তো এই এম ভরের বস্তুর গতিশক্তি কত হবে এই চিত্র অনুসারে, বলতে পারবা? তোমরা কি আছো? কত হবে এম ভরের বস্তু গতিশক্তি? কথা কি আমি শুনতে পাচ্ছি না নাকি তোমরা কেউ বলছো না? এই এম ভরের বস্তুর গতিশক্তি যেটা হবে ই কে হবে কত, হাফ এম ভি স্কয়ার, এটা হচ্ছে এম ভরের বস্তুর গতিশক্তি। কিন্তু আমরা আরেকটা চিত্র ড্র করি, আসো এখানে আমরা আরেকটা চিত্র ড্র করব। এই চিত্রটা হচ্ছে বস্তুটা আয়তকার না, ঠিক আছে? তাহলে বস্তুটা কিরকম, বস্তুটা হচ্ছে দেখতে ফুটবল। ওকে, এইখানে একটা ফুটবল আছে, এই ফুটবলের ভর হচ্ছে গিয়ে মনে করো এম, এই ফুটবলকে আমি যদি ধাক্কা দিই, একটা এফ বলে ধাক্কা দিই, ফুটবলটা মনে করো এখানে ভি বেগে ছুটতে শুরু করলো। ওকে, ভি বেগে সে চলতে শুরু করলো। তাহলে বলো তো এই বস্তুটা কি, ফুটবলটা কি ডাইরেক্ট এখান থেকে এ বিন্দু থেকে বি তে কি ডিরেক্ট সোজাসুজি চলে আসবে নাকি ঘুরতে ঘুরতে আসবে, বলো দেখি। তাসনিম বলো দেখি, এই বস্তুটা এই ফুটবলটা কি এ থেকে বি তে আসবে, কি সোজাসুজি চলে আসবে নাকি ঘুরতে ঘুরতে আসবে? মাজুরালের কথা কিছু শুনতে পাচ্ছি না।
কি হবে এই বস্তুটা, এই গোলাকার বস্তুটা এ থেকে বি তে আসবে কিভাবে? ডিরেক্টলি চলে আসবে নাকি ঘুরতে ঘুরতে আসবে, কি মনে হয়? আজহারুল, তোমার কথা কিছুই শুনতে পাচ্ছি না। বলো, এই বস্তুটা এ থেকে বিতে, গোলাকার বস্তুটা এ থেকে বিতে কি সোজা মানে কি পিছলিয়ে চলে আসবে নাকি ঘুরতে ঘুরতে আসবে? স্যার ঘুরতে ঘুরতে আসবে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ঘুরতে ঘুরতে আসবে। হ্যাঁ, তো এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, কারো কোনো খোঁজ খবর নাই। ঘুরতে ঘুরতে আসবে, তাহলে এই বস্তুটা যখন ঘুরতে ঘুরতে আসবে, তাহলে বস্তুটা দুই ধরনের গতিশক্তি থাকবে। একটা হচ্ছে বস্তুর ঘূর্ণন গতিশক্তি, আর একটা হচ্ছে বস্তুর রৈখিক গতিশক্তি। এটা অ্যাকচুয়ালি কৌণিক গতিশক্তি না বলে এটাকে আমরা ঘূর্ণন গতিশক্তি বলবো। ওকে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি আমরা বলবো ঘূর্ণন গতিশক্তি। তাহলে বস্তুটা যখন ঘুরতে ঘুরতে আসবে, তাহলে তার মোট গতিশক্তি, ঠিক আছে, বা বস্তুটার মোট শক্তি হবে দুই ধরনের। ঠিক আছে, মোট শক্তি হবে, একটা হচ্ছে গিয়ে আমরা লিখব ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি, আরেকটা হচ্ছে রৈখিক গতিশক্তি। ওকে, রৈখিক গতি শক্তি। তাহলে ঘূর্ণন গতিশক্তিটা কত হবে? ঘূর্ণন গতিশক্তির বদলে আমরা লিখবো হাফ আই ওমেগা স্কয়ার, আর রৈখিক গতিশক্তির বদলে আমরা লিখবো হাফ এম ভি স্কয়ার। বুঝা গেছে এটা কিভাবে হইলো? আমরা এই দুইটাই আমাদের লিখতে হবে, কারণ আর উপরে যে বস্তুটা দেখতে পাচ্ছি আয়তাকার বস্তুটা, এটা যেহেতু বস্তুটা ঘূর্ণন হবে না, তাহলে তার গতিশক্তি আমরা শুধু হাফ এম ভি স্কয়ার লিখবো। কিন্তু যদি একটা বস্তু ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে তার ঘূর্ণন গতিশক্তিও থাকবে, তার রৈখিক গতিশক্তি থাকবে। যেমন গাড়ির চাকার ক্ষেত্রে, একটা গাড়ির চাকা যখন ঘুরতে থাকবে, তখন তার যে গতিশক্তি থাকবে সেটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। আর একটা গাড়ির চাকাটা যখন ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাবে, তখন কত বেগে এগিয়ে যাবে, তখন আমরা হাফ এম ভি স্কয়ার দিয়ে তার রৈখিক গতিশক্তি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, এখন মনে করো মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, তার কোন কোন গতিশক্তি থাকবে? ঘূর্ণন গতিশক্তি, রৈখিক গতিশক্তি দুইটাই থাকবে, না যে কোনো একটা থাকবে? এবং যে কোনো একটা থাকলে কোনটা থাকবে বলো দেখি। মাথার উপর ফ্যান, ফ্যান যে ঘুরতেছে, তাহলে তার গতিশক্তি কোনটা থাকবে বলতে পারো? তাসনিম বলো দেখি, মাথার উপর যে ফ্যান ঘুরতেছে সেটা তার কোন গতিশক্তি থাকবে? ঘূর্ণন গতিশক্তি। ঘূর্ণন গতিশক্তি থাকবে। ঘূর্ণন। রৈখিকটা থাকবে না, কারণ ফ্যানটা শুধুমাত্র এক জায়গায় স্থির অবস্থায় শুধু ঘুরতেছে। সে কিন্তু ডানেও যাচ্ছে না ফ্যানটা, আবার কিন্তু বামেও যাচ্ছে না, কোথাও যাচ্ছে না। তো সুতরাং তার কিন্তু ভি এর মান ফ্যানের কিন্তু কত বেগে সরে যাচ্ছে সেরকম কিছু নাই, একটা জায়গায় স্থির অবস্থা থেকে সে শুধুমাত্র ঘুরতেছে। তাহলে তার শুধুমাত্র ঘূর্ণন গতিশক্তি থাকবে। তো এরকম ম্যাথ যখন আমাদের থাকবে, আমরা এগুলা সুন্দর মতো করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখি, আমাদের কিন্তু জড়তার ভ্রামক যেটা আমরা পড়ার চেষ্টা বলেছিলাম, জড়তার ভ্রামক পড়বো, আমাদের কিন্তু জড়তার ভ্রামক পড়া হয়ে গেছে। তো জড়তার ভ্রামকটা কি, আমরা যদি আরেকবার রিভিশন করি, জড়তার ভ্রামকটা কি, সেটা কি ছিল? সামেশন অফ এম আর স্কয়ার। ঠিক আছে, সামেশন অফ এম আর স্কয়ার লিখে ফেলি আমরা। জড়তার ভ্রামক, এটা মানে হচ্ছে আই, এটাকে লেখা যাবে সামেশন অফ এম আর স্কয়ার। এমটা কি? কোন একটা বস্তুর ভর, বা এটা কোন একটা কণার ভর। এই কণাটা যেই বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, সেই বিন্দু থেকে আরেক যেখানে অবস্থিত তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে গিয়ে আর এর মান। কিন্তু যদি একটা কণা হয়, তাহলে আমাদের সামেশন দেওয়ার দরকার নেই। যদি 5টা থাকে, তাহলে 5টা আলাদা আলাদা কণা আমরা আই এর মান ক্যালকুলেশন করব, তারপর আমরা আই এর সবগুলোকে যোগ করে দিলে আমরা কি পাবো? আই এর মান পেয়ে যাব। বুঝা গেছে? আচ্ছা, এখন মনে করো আমাদের এরকম আসছে, এখন এক একটা বস্তুর জন্য জড়তার ভ্রামক এক এক রকম হবে। কি রকম হবে? যেমন ধরো আমাদের এইখানে একটা বিশাল আকৃতির লাঠি আছে, এই লাঠির যদি মিড পয়েন্ট দিয়ে আমি একটা আরেকটা
বা এখানে একটা আয়তাকার বস্তু আছে বা একটা স্কেল আছে, এই স্কেলটার ঠিক মাঝ বিন্দুতে আমি একটা কলম কানেক্ট করে যদি কলমটাকে চারপাশে ঘুরাই, স্কেলটাকে ঠিক এরকম মাঝ বিন্দু বরাবর চারপাশে ঘুরতে থাকবে। তাহলে এইটার জড়তার ভ্রামক যেরকম হবে, আবার মনে করো এই যে স্কেলটার এই পাশে একটা কলমের সাথে আটকে রেখে যদি চারপাশে ঘুরাই, তখন তার জড়তার ভ্রামক হবে আরেক রকম। মানে কলমটাকে যদি আমি চারপাশে এই চারপাশে এইভাবে এভাবে ঘুরাই, তাহলে একরকম হবে। একটা যদি বৃত্ত নেই, এই বৃত্তর কেন্দ্র বরাবর একটা অক্ষ কল্পনা করে যদি বৃত্তটাকে চারপাশে ঘুরাই, তাহলে জড়তার ভ্রামক হবে আরেক রকম। আমি যদি আরেকটা সিলিন্ডার নেই, মনে করো এখানে আমি একটা সিলিন্ডার নিয়েছি, তাহলে সিলিন্ডারের এই অক্ষ সাপেক্ষে যদি একটা সিলিন্ডারকে চারপাশে ঘুরাই, তাহলে জড়তার ভ্রামক হবে আরেক রকম। এক একটা শেপের বস্তুর জন্য জড়তার ভ্রামক হবে এক এক রকম। তো ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করব সামনের ক্লাসে, বা আজকে যদি সম্ভব হয়, যে আমরা এই বস্তুর জন্য জড়তার ভ্রামক, একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, একটা দণ্ডের প্রান্ত বিন্দু দিয়ে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আরেকটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আরেকটা হচ্ছে সিলিন্ডারের মধ্যবিন্দুগামী সিলিন্ডারের কেন্দ্র দিয়ে লম্বভাবে অতিক্রম করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কিরকম হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, এটার জন্য জড়তার ভ্রামক যেটা হবে 1/12 ml²। এখানে m হচ্ছে এই বস্তুর ভর আর l হচ্ছে এই বস্তুর দৈর্ঘ্য। এই স্কেলের দৈর্ঘ্য হচ্ছে l। এই 1/12 কিভাবে আসে আমি বলবো, পরে বলবো। আর এখানে এইটার জন্য জড়তার ভ্রামক যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ml²। এখানে l হচ্ছে গিয়ে এই বস্তুর দৈর্ঘ্য আর m হচ্ছে গিয়ে এই বস্তুর ভর। আর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে জড়তার ভ্রামক হচ্ছে 1/2 mr²। আর হচ্ছে গিয়ে এই বৃত্তের ব্যাসার্ধ আর m হচ্ছে গিয়ে এই বৃত্তের ভর। এবং এখানে কেন্দ্র থেকে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ r, আর এই সিলিন্ডারের ভর যদি হয় m, তখনও তার জড়তার ভ্রামক হচ্ছে গিয়ে 1/2 mr²। বলো, এখানে তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে বলো। এল হচ্ছে গিয়ে এই সম্পূর্ণ বস্তুর দৈর্ঘ্য, এল হচ্ছে গিয়ে সম্পূর্ণ বস্তুর দৈর্ঘ্য, আর এখানে আর হচ্ছে গিয়ে এই বৃত্তের ব্যাসার্ধ, এখানে আর হচ্ছে গিয়ে এই সিলিন্ডারের ব্যাসার্ধ। খেয়াল করে দেখো সিলিন্ডারটা ঘুরতেছে কি বরাবর, সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বরাবর লম্বভাবে অতিক্রমকারী একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে এটা হচ্ছে 1/2 mr²। বুঝা গেছে? কোনো কনফিউশন থাকলে বলো। উপরে দুইটা স্যার কোন ক্ষেত্রে স্যার? উপরের দুইটা হচ্ছে একটা স্কেল বা একটা দণ্ড। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি তোমাকে, একটু ওয়েট করো। ওকে, উপরেরটা হচ্ছে আমি একটা পেন্সিলকে, এটা হচ্ছে একটা অক্ষ, এই অক্ষটা কলমটাকে আমি এইভাবে কানেক্ট করব। এইভাবে কানেক্ট করে যদি এখন পেন্সিল মানে আমি এখানে আঠা দিয়ে কলমটাকে আটকে দিয়েছি, ওকে, আঠা দিয়ে কলমটাকে পেন্সিলটাকে আটকে দিয়েছি। এখন যদি পেন্সিলটাকে আমি ঘুরাতে থাকি, তাহলে কি সম্পূর্ণ কলমটা ঘুরতে থাকবে না? এই কলম এই মার্কারটাকে চারপাশে, এই পেনের চারপাশে ঘুরতে থাকবে। তখন জড়তার ভ্রামক হবে 1/12 ml²। এলটা হচ্ছে গিয়ে কি এই কলমের দৈর্ঘ্য, ঠিক আছে, আর এম হচ্ছে গিয়ে এই মার্কারের ভর। আর এটা হচ্ছে গিয়ে কি আমি এখন এই মার্কারের এই পয়েন্টে আঠা লাগিয়ে এখানে আঠা লাগিয়ে দিলাম, ওকে, আঠা দিয়ে কানেক্ট করে দিলাম এই কলমটাকে এই পেন্সিলের সাথে। এখন যদি পেন্সিলটাকে যদি আমি চারপাশে ঘুরাই, তখন এই কলমটাকে পেন্সিলের চারপাশে সুন্দর মতো ঘুরতে থাকবে এইভাবে, ঠিক আছে। যদি চারপাশে সুন্দর মতো ঘুরতে থাকে পেন্সিলের চারপাশে পুরো কলমটা ঘুরবে, তখন হচ্ছে গিয়ে অর্ধেক কলম অর্ধেকটুকু এই পাশে ঘুরতেছে, বাকি অর্ধেকটুকু এই পাশে ঘুরতেছে। এখানে হচ্ছে কি পুরো কলমটা যদি ঘুরতে থাকে, তখন হচ্ছে গিয়ে আই এর মান হবে 1/3 ml²। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আর এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর এটা হচ্ছে একটা সিলিন্ডারের
সিলিন্ডারের একটা কেন্দ্র দিয়ে লম্বভাবে অতিক্রম করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ক্লিয়ার? আমাদের টার্গেট হচ্ছে কি আমরা চক্রগতির ব্যাসার্ধ পড়বো। চক্রগতির ব্যাসার্ধ মানে কি? চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে এই যে আমরা এক একটা শেপের বস্তুর জন্য, এক একটা আকারের বস্তুর জন্য জড়তার ভ্রামক যে এক এক রকম সূত্র আসছে, এটাকে আমরা একটা নির্দিষ্ট কিছু দিয়ে এক্সপ্রেস করার ট্রাই করব। ওকে, আচ্ছা, আমি মনে করি এই সম্পূর্ণ স্কেলের ভর তো এম, এই স্কেলের ভর যতটুকু অতটুকু ভরের একটা বিন্দু কল্পনা করি আমরা। ওকে, এই বিন্দুটা এই রকম একটা অক্ষের সাপেক্ষে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে। সরি, কে ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কে, এই কে ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে। আমি খেয়াল করে দেখো, 1 নম্বর চিত্র দিয়ে আমি প্রথমে 1 নম্বর চিত্র, এটা হচ্ছে 2 নং চিত্র, এইটা হচ্ছে গিয়ে 3 নং চিত্র, এইটা হচ্ছে গিয়ে 4 নং চিত্র। আমি হচ্ছে 1 নম্বর চিত্রটা প্রথমে ব্যাখ্যা করতেছি। ঠিক আছে, এটা একটু আলাদা করে দাও, সেপারেশন করে দিলাম। আমি কি বললাম যে আমি এখানে একটা বিন্দু কল্পনা করলাম, যে বিন্দুর ভর হচ্ছে 1 নাম্বার চিত্রে এই সমস্ত স্কেলের ভরের সমান, এবং এই বিন্দুটা হচ্ছে কে বিন্দু থেকে দূরত্বে বজায় রেখে চারপাশে ঘুরতেছে। তাহলে এই কে এর মান কত হলে যাতে করে এই বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়। ওকে, কে এর মান কত হলে যাতে করে এই বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়। তাহলে এখানে যদি এই বিন্দুর জড়তার ভ্রামক আমি কি লিখব, এই বিন্দুর জড়তার ভ্রামক লিখবো আমি কত, এম কত, কে স্কোয়ার। এখন এই বস্তুর জড়তার ভ্রামকের যদি সমান হতে হয়, তাহলে এখানে কত লিখবো আমি, 1/12 এম, কত লিখবো, এল স্কোয়ার। তাহলে এখানে উভয় লাইন থেকে এম আর এম ক্যান্সেল হয়ে গেলে কে এর মান কত হয়, L/√12। তাহলে এই যে L/√12 আসছে, এটা হচ্ছে গিয়ে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, একটা বস্তুর সমস্ত ভরকে যদি আমি একটা বিন্দু ভর হিসেবে কম্পেয়ার করি বা বিবেচনা করি, তাহলে ওই বিন্দুটা যত ব্যাসার্ধে বৃত্তাকার পথে এল ঘুরলে, স্কয়ারটা স্যার কোথায় যাবে স্যার? কোনটা, এল স্কোয়ার, যে উভয় এল পক্ষ থেকে স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, আর √12 উপরে যেহেতু স্কোয়ার নাই, তার 12 উপর রুট চলে আসলো। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। তাই আমি উপরেরটা স্যার 1 মনে করছিলাম স্যার। হ্যাঁ, উপরটা এটা 1, এটা তো 1, এটা না 1। না স্যার, যে 12 √12 এর উপরেরটা। আচ্ছা আচ্ছা, ওটা 1, এটা এল। তাহলে এই বিন্দু এমন একটা বৃত্তাকার পথে, এমন একটা ব্যাসার্ধের বৃত্তাকার পথে করে ঘুরবে যাতে করে ওই বিন্দু জড়তার ভ্রামক যদি এই বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই বস্তুর ব্যাসার্ধ, যে ব্যাসার্ধকে বজায় রেখে সে ঘুরবে, সেই ব্যাসার্ধকে বলা হয়ে থাকবে চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কত, L/√12। এখন যে 2 নাম্বার যে চিত্র আছে, তার জন্য যদি আমরা জড়তার ভ্রামক যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা কত লিখব বলো দেখি, এম কে স্কোয়ার সমান সমান কত লিখব, 1/3 এম এল স্কোয়ার। তাহলে কে এর মান কত আসবে, এম আর এম ক্যান্সেল হয়ে গেলে কে এর মান আসবে L/√3। তাহলে যদি কে এর মান যদি L/√3 হয়, তাহলে এই বস্তু জড়তার ভ্রামকের সমান হবে। বুঝা গেছে? আচ্ছা, আর যদি একটা বৃত্তের জড়তার ভ্রামক বা একটা বৃত্তের চক্রগতির ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে, বৃত্তের চক্রগতির ব্যাসার্ধ, এটা হচ্ছে আমি এইমাত্র যেটা করলাম, এটা হচ্ছে নাম্বার 2 এর জন্য করে ফেলেছি। আর যদি নাম্বার 3 এর জন্য করতে চাই, তখন আমাদের কি হবে, নাম্বার 3 এর জন্য এখানে 1/2টা বাদ দিয়ে আমাদেরকে লিখতে হবে 1/2 এম আর স্কোয়ার। তাহলে এখানে কত হবে, লিখে ফেলি চক্রগতির ব্যাসার্ধ কত হবে। আমাদের 1 মিনিট শেষ হয়ে গেলে আমরা 10 মিনিট অপেক্ষা করে তারপর লিঙ্কে জয়েন করবো। আমি আবার বলছি, 5টা লিঙ্কটা শেষ হয়ে গেলে ঠিক ওই সময় থেকে 10 মিনিট পর জয়েন করবা। তাহলে আমরা 3 নাম্বারটা 10 মিনিট যেটা হবে, কে এর মান যেটা হবে